পম্পার লেখা গল্পের যে নাটকটা হলো সেদিন খুবই ভালো হয়েছে। বাল্যবিবাহ ওটাও ওটার মধ্যে কি আছে? একটা ছবি তৈরি হয়ে যায়। হ্যাঁ, পম্পার লেখাটা যখন কেউ পড়লে একটা সুন্দর ছবি দলকেই বলেছে পাঠক তুমি যে পড়ো এবং সেটা নিয়ে ভেবেছে এবং বললে এটা আমার লাগবে। কর্পুটে ভরে দাও হলুদ আলো, মুছে দাও যত অমানসা কালো, বিগত জীবনের বয়ে আনা খড়কুটো, আগামীতে ছড়া সবুজ মুঠো মুঠো, সকলকে শুভ নববর্ষ। যেহেতু বৈশাখী আড্ডা, একটু আড্ডাটা আগে দিই, তারপর কবিতায় আসবো। বৈশাখ মাস পড়া মানে রবীন্দ্রনাথের দখলে, পুরো মাসটাই যেন রবীন্দ্রনাথ দখল করে নিয়েছেন, তাকে বাদ দিয়ে আমরা কিছু ভাবতেই পারি না। তো আমার বাড়ি একেবারে অজ পাড়া গায়ে, যেটা মানে ভীষণই ভিতরে। আমি যখন এমএ পড়ছি সেই সময় আমার বাড়িতে মানে বিদ্যুতের আলো এসছে আর কি, তার আগে পর্যন্ত হ্যারিকেনই ভরসা ছিল। বারুণীর স্নান হয় একটা, সেটা দোলের 12 দিন পরে ইছামতির ধারে একটা মেলা বসে, বুড়ো শিব মন্দির, সেই শিব মন্দিরকে ঘিরে বারুণীর স্নান আর মেলাটা হয়। তো সেইখান থেকে আমাদের চৈত্রের যে আনন্দ সেটা শুরু হয় ওই দোলের 12 দিন পর থেকে। তাপসদা বলে গেল যে কাজল, সেই চড়কের প্রস্তুতি শুরু হয় চড়ক, তার আগের দিন নীল, তারও আগের দিন বোধন। আমাদের গ্রামের একেবারে শেষের দিকে একটা বট দেখাচ্ছে, সেটা সবাই বলে হাজরা তলা। সেখানে ভূতের খাবার দিতে যেতে হয়, আমরা ছোট থেকে ওটা দেখেছি। শুরু হবে ভূতের খাবার দিয়ে, অপসংস্কৃতি বা এখন সেটা মানে বিজ্ঞান সম্মত নয় একেবারেই, কিন্তু আমরা তো ছোট ছিলাম এবং গ্রামের মানুষজন এখন সেই রীতিনীতিগুলো মেনে চলে। রাতের বেলা হ্যাজার ছেলে এবং পোড়া মাছ নিয়ে ভূতের খাবার দিতে যেত, সেই মাঠেই মাঝখানে আলুপথ দিয়ে সবাই যেত, ধান কাঁসর এগুলো নিয়ে। কিছু দূর যাওয়ার পর ওগুলো সব বন্ধ করে দিত, নিস্তব্ধতা, চুপি চুপি যেতে হবে, ভূতের খুব ডিস্টার্ব ফিল করবে আর কি। তারপরে গিয়ে ওখানে খাওয়া দাওয়া দিয়ে আর পেছন ফিরে তাকানো হবে না, সব চলে আসবে। গা ছমছমে একটা ব্যাপার। তা পরে তো হয়ে গেছে, তার আগে হ্যারিকেন নিয়েই যেত সবাই। আর ফেরার পথে ওই মানে মাঠে কি হতো, ছোট শিশুরা মারা গেলে সেই সব যে মাটির তলা দেওয়া হতো, হসপিটাল থেকে যে লাইট গুলো দিত, আমরা যাকে আলেয়া বলি, বা কোনো জীবজন্তু মারা গেলে যে খেলা, সেগুলো কোথাও কোথাও জ্বলতো, কোথাও কোথাও জোনাকি। একটা রহস্যময় একটা পরিবেশ ছিল ছোটবেলায়, ভয়ও করতো, আমার খুব আগ্রহ ছিল দেখতে যাওয়ার। তারপরে পরের দিন নীলের দিন সকালবেলা খেজুর গাছ থেকে খেজুর পাড়া হতো, কাঁচা খেজুর। তার আগে খেজুর গাছে পুজো করে খেজুর গাছ থেকে খেজুর পেড়ে নিয়ে এসে মানুষ বানানো হতো, মাটি দিয়ে কচ্ছপ বানানো হতো, এগুলোর উপরে ডিজাইন করা হতো ওই খেজুর বসিয়ে বসিয়ে। এগুলোকে ব্যবহার করা হতো চড়কের দিন, যখন ঝাঁপ হতো ওদিন সবাই ঝাঁপ দিত, বা আগুন নিয়ে যে খেলানো হয়, ওর পরে ওইগুলো সব ভাঙা হতো, ভেঙে চাষ করা, মানে মানুষ দাঁড়িয়ে একটা লাঙল তৈরি করা, চাষ হচ্ছে, তার উপর ধান ছড়ানো হচ্ছে। এটা একটা আকর্ষণ চড়কের। আর ছোটবেলায় দেখুন চড়ক মানে কালবৈশাখী হবেই হবে সেদিন, এরকম একটা নিয়ম ছিল। চড়কের মেলা, চড়কের মন্দির সব মানে ভেঙে চলে যাবে, রসগোল্লার হাঁড়ি উঠে যাবে, ঘুগনির উপরে প্রচুর ধুলো পড়ে যাবে, পাঁপড় ভাজা ভেঙে যাবে, এইসব চড়কের মেলার সঙ্গে সব জড়িয়ে ছিল বিষয়গুলো। তারপর যারা সন্ন্যাস নিত, ওই 11 জন টেম্পোরারি সন্ন্যাস, উত্তরীয় করে নদীতে স্নান করে সন্ন্যাস, ওরা 3 দিন ধরে ওরা এই শিবের যে মাথায় নিয়ে শিব নিয়ে গ্রামে গ্রামে ঘোরা, বাড়িতে বাড়িতে ঘোরা। আর হতো মেলাতে এই যাত্রা, কালী নৃত্য হতো, কালী নৃত্য খুব বিখ্যাত ছিল আমাদের দিকে।
কালী সেজে কালী নাচ। কালী নৃত্য, কালী নাচ। হ্যাঁ কালী নাচ। আর শিব ঠাকুর সাজা, পার্বতী সাজা সব ভিক্ষা করা, ঘরে ঘরে গিয়ে চাল আলু কলা এগুলো ভিক্ষা করতো। এবার ওই 3 দিনকে নিরামিষ গেল, পয়লা বৈশাখ হচ্ছে আশপাড়া। পয়লা বৈশাখ মানে 3 দিন নিরামিষের পরে আমিষ হবে সেদিন। পুরো গ্রামের লোকজনকে এক জায়গায় আশপাড়া করানো হতো, মাছ, মাংস নয় মাছ। কারোর বাড়িতে মানে আগুন জ্বলতো না। এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের ছোট করে একটা স্মৃতি, মানে বিস্তারিত করলে অনেক অনেক অনেক। সেই দিনগুলো হারিয়ে যাচ্ছে। আমার মেয়ে যেমন এখানে বলে তুই এত তো চড়কে গল্প করে, এখানে তো হয় না, এখানে হয় না, হয়তো দূরে দূরে। এখানে এখানকার সবচেয়ে হলদিয়ার পুরনো চড়ক হচ্ছে গিয়ে তোমাদের কে হবে ওরা? দেবগের দিয়ে শিব মন্দির, রেণুকা সুগারের আছে, রেণুকা সুগারের মা, সেটাই বলছি মামাবাড়ি ত্রিপাঠী, ওদের সেই এতে হয় এবং এখনো ওই কালী নাচ হয়। এবং ওখানের পুরো মন্দির খুব পুরনো, প্রায় 200 বছরের পুরনো মন্দির। ওই যেটা আমরা রেণুকা সুগারের পাশে যে মন্দিরটা আছে ওইটা হলদিয়ার, হ্যাঁ ওটা হলদিয়ার পুরনো মন্দির। আর ওটা ওখানে কিন্তু নিয়ম করে মানে সমস্ত জিনিস সব দারুণ, এবং প্রচুর লোকজন কালী নাচ দেখতে কিন্তু ভোরবেলা আসে, এখান থেকে টাউনশিপ থেকে যায়, যাদের পুরনো স্মৃতি আমাকে দেখতে যায়। আমিও এসেছি অনেকবার, আমরা দুজনে আসতাম, এই গত 2 বছর আসি, ভোরবেলা উঠে আমরা আসি। ওইটা ডেটটা কবে থাকবে? ওই যে চৈত্রের মানে সংক্রান্তির আগে, তাই তো? সংক্রান্তির আগে এই সময় একটা মনসামঙ্গলের পাঠ একটা বাড়িতে মনসামঙ্গল রাখে চৈত্র মাসে, এবং বেহুলা লক্ষ্মীকার পালা হতো। সেখানে আমরা যখন যেতাম, মানে লক্ষ্মীকার মারা যাওয়ার পরে আমরা ফিরতে পারতাম না, কেননা লক্ষ্মীকার না জাগা পর্যন্ত বাড়ি যাওয়া যাবে না। লক্ষ্মীকারকে জাগিয়ে সে সকাল হয়ে যেত, লক্ষ্মীকার চাকরি রাখতে, তারপর আমরা বাড়ি ফিরতাম। মানে এটা এখনো আছে, কমে গেছে কিন্তু এখনো আছে। এবং এখানে কালী নাচের একটা মজার ঘটনা, তো আমরা ছবি তুলতে লক্ষ্মীন্দরটা কি হতো? ওই যে লক্ষ্মীন্দরকে জাগানোর ব্যাপারটা, ঘুম থেকে জাগাবে। লক্ষ্মীন্দরটা বলে ছেলে হতো না, মেয়ে হতো। এবং এই যে কালী নাচ হয় না, কালী নাচ হওয়ার পরে কালী তো ঘুরবে ও সবাই, এবার এখন যারা ছবি তুলতে যায় ওরা ওই টাকা নেয় কালী নাচার পরে, হ্যাঁ পরে যারা ওকে নিয়ে নাচায় তারা টাকা চায়। এখানে যেটা হয়েছে, আমরা যখন গেছি তখন ওই যে ছবি তুলেছি ছাপা হবে, বললো আগে পয়সা দে, 50 টাকা দিতে হয়েছিল। কালী কিন্তু পয়সা চায়, কালী কিন্তু পয়সা চায়। আচ্ছা, ছোট ছোট দুটি কবিতা পড়ছি। যদিও আড্ডা, মন খারাপের কথা বলা ঠিক নয়, তবুও কবিতা মানে সময়কে তো ধরতেই হবে, সময়কে তো অস্বীকার করা যাবে না। চলে আসছে কবিতার মধ্যে, লিখতে গিয়ে চলে আসে সম্প্রতি লেখা। বার্নল। এখন অনেক ওষুধ বেরিয়েছে, আমাদের ছোটবেলাতে যখন পড়ে যেত তখন ওই বার্নল নাম লেখা থাকতো, সেটাই লাগানো হতো। চৈত্রের শেষ প্রহর, যায় যায় বসন্ত আর গ্রীষ্মের মাখামাখি। এখন ছোটবেলায় বলতাম চৈত্র হলো গাজন মেলা আর কাল বৈশাখীর মাস। এখন সব বদলে গেছে। কেউ আর দুপুরবেলা ঢিল ছুঁড়ে কাঁচা মিঠে আম পারে না, অন্যের বাগানের ফুল ফল পুকুরের মাছ চুরি করে না। ফলের বদলে ফলাফলের কাগজ, মাছের বদলে চাকরি চুরি হয়। বর্তমানে কিছু গরমাগরম শব্দ হাওয়ায় ভাসছে, অথচ এসব শব্দ লুফে নিয়ে কবিরা আগুন আগুন কবিতা লিখতে পারছেন না। চৈত্রের শেষ প্রহর, যায় যায় বসন্ত আর গ্রীষ্মের মাখামাখি। এখন সমাজটা রোদে পুড়ে খটখটে, হাওয়াও বইছে জোরে, কারা যেন আগুনের স্ফুলিঙ্গ ছুড়ে দিল। উল্লাস, চিৎকার, কান্না মিশে একাকার, দাও দাও করে চলছে চারিদিক। আশার মধ্যে সেই আগুনে পুড়ে যাবে বৈশাখ, নববর্ষের গায়ে পড়বে ফোস্কা। এসব কথা লিখছি কেন? এসব কি কবিতা? কোথায় না, কেবল জ্বালা যন্ত্রণা।
নববর্ষ, তুমি বরং বারান্দায় বসে জিরিয়ে নিও, তালপাতার বাতাসে জ্বালা জ্বলিয়ে নিও। মানুষ ধ্বংস ছাড়া আর কিছুই যে পারে না। শুধু তোমার খোসকায় যত্ন করে বারবার লাগিয়ে বলতে পারে শুভ নববর্ষ। তবুও আনন্দ, বাঁচতে হবে আনন্দে। বাঙালি গান। আড্ডাবাজ কাক। সকালবেলা রুটি দিয়ে ডেকে এসেছিলাম যে আসিস। কবি বা গাইয়ে থাকো একদমই তাই। মনে হচ্ছে সংসার। সমপক্ষ কোথাও যাত্রা। জানি শুধু ইচ্ছা হ্যাঁ উড়ে তুমি এসো বৈশাখ, ঝরা পাতাদের চৈতি জীবন ঘুরিয়ে, শেষ বসন্তের প্রেমের উপাখ্যান কুড়িয়ে, রুদ্র জটাজাল ছড়িয়ে তোমার আবির্ভাব। ঝলসে দেবে উত্তাপে, ঘুরিয়ে দেবে ছলছাতে। তবু তোমার আসার সংবাদে বিষণ্ণতা উঠে যাক। আম কাঁঠালের ছায়াপথ ধরে এসো, তুমি এসো বৈশাখ। দ্বিতীয়ার চাঁদের মতো নগ্ন শীর্ণকায় শিশু, সারাটা শীতে যে কেঁপেছিল ঠকঠক, এবার তাকে তীব্র তাপে সেঁকে নেবে জানি। কাল বৈশাখীতে ভাঙবে তার এক ছালা ঘর। তবু তোমার আশার আনন্দে বাজে চড়কের ঢাক। গাজন মেলার পথ ধরে এসো, তুমি এসো বৈশাখ। তোমার জন্য আসন পেতেছে কোনো গৃহবধূ, রেখেছে হাত পাখা আর এক ঘটি জল। তুমি এসো, নকশা কাটা আসলে বসো বৈশাখ। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সবার বৈশাখের আবাহনে মানুষ ধ্বংস করে ঠিকই, মানুষই আবার সৃষ্টি করে। ধ্বংসের ভেতর দিয়ে নতুন সৃষ্টি, নতুন প্রাণ আবার উদ্ভব হয়। আমরা এখন ডাকবো একেবারে ছোট্ট শিশু শিল্পী আছে ভূমিমিতা, এসো। তুমি গান করবে তো? এসো। ভূমি সুতার বোন ভূমিনীতা, তাই না? ভূমিমিতা, ভূমিমিতা। ভূমিমিতা, হ্যাঁ ওর বোন মিতা। ও ঘুমিয়ে পড়বো আমি কবিতায়, কবি জীবনানন্দ লিখেছেন, ঘুমিয়ে পড়বো আমি একদিন আরে শ্যামল চা ঠান্ডা হয়ে গেল। রাতে শিওরে বৈশাখ মেঘ সাদা, যেন পরি সংক্ষেপ পাহাড়। জীবনানন্দের এই কবিতা শুভ্রতার প্রতীক, তিনি বৈশাখকে এইভাবেই দেখেছেন, আর সাদা পরি মিলন হিসেবে। এখন আমরা স্পর্শিতা যা করবে, গান না না বলবেন? সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, বড়দের আমার শ্রদ্ধা এবং ছোটদের আমার ভালোবাসা। এই আড্ডাতে আমি এবারেই প্রথম, মাসি আমাকে আমন্ত্রণ জানালো এখানে আসার জন্য। আমি ভাবছিলাম যে আসতে পারবো কি পারবো না। আমি গতকালই কলকাতা থেকে সন্ধ্যেবেলায় ফিরেছি। তারপর ভাবলাম যদি যেতে না পারি, কিন্তু এখানে আসার জন্য আমার মনটা খুব টান ছিল যে আমি একটু যাই এখানে। তারপরে মাসিকে সন্ধ্যাবেলায় আবার ফোন করলাম যে কালকে হবে তো ওটা, বললো হ্যাঁ চলে এসো। তো আজকে এখানে এসে বছরের শুরুটা আমার মনে হয় এমন হওয়া উচিত যেন একটু সেখানে কোথাও আমাদের মনের একটা টান, বা যেটা আমি মনে মনে পছন্দ করি, ভালোবাসি, সেই জায়গাটা যেন বছরের প্রথম দিনে কিছুটা হলেও রাখতে পারি। শুধু একটু খাওয়া দাওয়া করলাম, ঘুমিয়ে গেলাম, তারপরে উঠে পড়লাম, একটা দিন কেটে গেল। এইভাবে একটা বছরের প্রথম দিন শুরু করা তো সবাই করে মোটামুটি। বাঙালির নববর্ষ মানে খাওয়া দাওয়া সেখানে থাকবেই, একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। কিন্তু যেহেতু আমার গান বাজনা পছন্দ এবং অন্যান্য যা কিছু মানে আর্ট ফর্ম আছে, তা সবকিছুর সাথে আমি আস্তে আস্তে জড়িয়ে পড়ছি। আমি নিজে না করতে পারবো, মানে আমি কবিতা লিখতে পারি না, আমি কবি নয়। বেশিরভাগ মানুষ আমাকে কবি ভাবেন, যেহেতু আমার শাশুড়ি মা কবি, আমার আশেপাশে কবির এত মেলা, তো সবাই ভাবেন আমিও কবি। কবিদের দলে পড়েও আমার দ্বারা কবিতা মানে এক কলমও হয়নি কোনোদিন, হবেও না আমি জানি। আমি সাহিত্যেরই ছাত্রী, আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী, এবং সাহিত্যের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ আমার গদ্য এবং গল্প, ছোট গল্প, উপন্যাসও নয়, কারণ আমার ধৈর্য খুবই কম। আমি বেশি ধৈর্য ধরে বেশিক্ষণ পড়তে পারি না। উপন্যাসে এত চরিত্রের সমাগম হয়, আমার মাথা ঘুরিয়ে যায় মাঝে মাঝে।
আবার বারবার পড়তে হয় ওগুলোকে আমার। তো কবিতা তার মধ্যে খুবই আমার নিরস লাগতো, নাটক তো তার থেকেও বাজে, এরকম আর কি, মানে পড়ার দিক থেকে। দেখতে হলে ভালো, খুবই সুন্দর। কবিতা তেমনি শুনতে খুবই পছন্দ করি আমি, কিন্তু নিজে কবিতা বলা লেখা, লেখা তো একদমই কবি আমি নয় কোনোভাবে। যারা আমাকে কবি বলে ভুল করে আমি বারবার তাদের ভুল ভাঙিয়ে যে আমি কবি নয়। আর গান ছোট থেকেই আমি আমার মাকে চর্চা করতে দেখেছি, মা বাবা দুজনেই, এবং সেই সূত্রে গানের প্রতি আমার ভালোবাসা। আমি যে দারুণ ভালো গান গাই এরকম নয়, তবে আমি চেষ্টা করি আমার মধ্যে গানটাকে ধরে রাখার এবং বয়ে নিয়ে যাওয়ার, কারণ আমি এটার মধ্যে নিজেকে খুঁজে পাই। আজকে এখানে আমি বিশেষ কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, গান গাইবো না কি করব আমি ভেবেই আসিনি কিছু। জাস্ট আমার খুব আসতে ইচ্ছে করছিল এখানে। আজকে প্রথম দিন, বছরের প্রথম দিন, বাংলা বছরের বৈশাখ মাসের পয়লা আজ, আমি সেই সূত্রে এখানে চলে এসেছি। কালকে আমি রাত্রেবেলা মাসিকে ফোন করার পর কয়েকটা কবিতা দেখছিলাম, অবশ্যই রবি ঠাকুরের। একটু আগে কম্পাতি বলছিলেন যে বৈশাখ মাসটা পুরোটাই রবি ঠাকুরের দখলে। বৈশাখ মাস তো নয়, আমাদের বাঙালিদের জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে, এবং আজকে প্রায় তার জন্মের 200 বছর পরে দাঁড়িয়েও তিনি সমানভাবে প্রাসঙ্গিক। তিনি এমনই একজন দার্শনিক মানুষ ছিলেন, তার তত্ত্ব, তার কথা, তার লেখা, গান, যাই কিছু আমরা দেখি না কেন, তাতে আমরা এখনো সমকালকে খুঁজে পাই। তাই তিনি সমস্ত সময়ে, শুধু বৈশাখের নয়, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, যা কিছু গোটা বছর ধরেই তিনি আমাদের চিন্তা ভাবনা, আমরা প্রথমে কিছু চিন্তা করতে গেলে, সবচেয়ে সহজ কিছু চিন্তা করতে গেলে আমরা রবি ঠাকুরকে দিই, আবার খুব কঠিন কিছু চিন্তা করতে গেলেও আমরা রবি ঠাকুরকে পাই। যাই হোক, রবি ঠাকুর নববর্ষ নিয়ে অনেকগুলি কবিতাই লিখেছেন, মানে নববর্ষ এবং বৈশাখ নিয়ে। তার মধ্যে একটি কবিতা আমি পাঠ করব, ছোট্ট একটি কবিতা। রবীন্দ্রনাথের নববর্ষ নিয়ে যে কবিতাটা সবচেয়ে বেশি প্রচলিত এবং বিখ্যাত, সেটা হচ্ছে নববর্ষ, এবং তারপরে এসো হে বৈশাখ, যেটা আমরা গান হিসেবেও গাই। পুরাতন নববর্ষ এলো আজি এবং বৈশাখ, এর মধ্যে নববর্ষ এলো আজি এই কবিতাটা আমার বেশি ভালো লেগেছে। আমার মনে হয়েছে সমসাময়িক যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের চারপাশে যা কিছু ঘটেছে, তাতে আমরা খুব যে আনন্দিত হতে পারি, বা নববর্ষ এলেই যে একটা সময় পাল্টে যাবে, যা কিছু চলছে সেগুলো একদম বদলে, আমূল বদলে সব নতুন হয়ে যাবে, এরকম তো নয়। আমরা চেষ্টা করি সবকিছুকেই নতুন করে আবার তোলার, ভুলে গিয়ে আবার নতুন করে, মানে খারাপ কিছু ভুলে গিয়ে নতুন করে গড়ে তোলা, কিন্তু আমাদের চারপাশে সবসময় তা হয় না। আমি নববর্ষ এলো আজি, এটা এই কবিতাটি পাঠ করছি, কাব্যগ্রন্থ করিও কোমল। নববর্ষ এলো আজি দুর্যোগের ঘন অন্ধকারে, আনিল আশার বাণী দেবে না সে করুণ প্রশ্রয়। প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে, তখনই সে অকল্যাণ যখনই তাহারে করি ভয়। যে জীবন বহিয়াছি পূর্ণ মূল্যে আজ হোক কেনা, দুর্দিনে নির্ভীক বীর্যে শোধ করি তার শেষ দেনা। আমরা দেখছি সারা পৃথিবী জুড়ে কি ধরনের অন্যায় অবিচার চলছে মানুষের প্রতি মানুষের। আপনারা নিশ্চয়ই সকলে খবরে দেখেছেন যে পৃথিবীর মানচিত্র থেকে গাজা বলে শহর ছিল, সেটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে লক্ষ লক্ষ শিশুর কান্না এই পৃথিবীতে আকাশে বাতাসে মিশে আছে। আমি যতই ভারতবর্ষে থাকি, আমার শিশুটি যতই আমার কোলের কাছে থাক, নিশ্চিন্তে থাক, সুরক্ষিত থাক, তবুও আমার মা হিসেবে ওই সমস্ত শিশুর জন্য কান্না, সত্যি কান্না। যখন আমি এরকম খবর পড়ি যে লক্ষ লক্ষ শিশু মারা গেছে শুধু মানুষের হিংস্রতায়, তারা পৃথিবীর সৌন্দর্য দেখতেই পেল না, তারা বড় হতেই পারলো না। বড় হয়ে তারা কি হতো, উগ্রবাদী হতো নাকি ভালো মানুষ হতো সেটা আমি জানি না, কিন্তু তাও তারা যে বড় হওয়ার সুযোগটুকু পেল না, তার জন্য আমি কষ্ট পাই। আমার মনে হয় মানুষের এমন বর্বরচিত আচরণ পাল্টানো উচিত,
এবং পৃথিবীর অন্যান্য যারা সভ্য দেশ, আমরা যারা সভ্য মানুষ, আমরা কোনো প্রতিবাদ করি এই নৃশংস হত্যার বিরুদ্ধে। আরো বিভিন্ন সমস্যা আমাদের রাজ্যে, আমাদের দেশে, বিভিন্ন জায়গায় কখনো জাত পাত ধর্ম বর্ণের নামে এখনো চলছে, কখনো রাজনৈতিক বিভিন্ন রঙের অত্যাচার মানুষের উপরে, শাসক দলের অত্যাচার হোক বা বিরোধী দলের। তো এগুলো সবসময় মনে হয় যে এগুলো নিয়ে আমরা কথা বলবো না, কিন্তু কথা না বলতে বলতে আমরা বোবা হয়ে গেছি, আমরা কথা বলি। আমরা যা কিছু চোখের সামনে দেখি আমরা প্রায় অন্ধ হয়ে গেছি, বোবা হয়ে গেছি, কালা হয়ে গেছি, আমরা কিছুই দেখতে পাই না, কিছুই শুনতে পাই না, কিছুই আমাদের গায়ে লাগে না। সবচেয়ে ভয়ঙ্কর, মানুষ হিসেবে আস্তে আস্তে মানবিকতা আমাদের হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় এরকম এক একটি মঞ্চ কোথাও না কোথাও সবসময় থেকে যাওয়া উচিত, যেখানে আমরা প্রাণবোধ খুলে কথা বলতে পারি, নিজেদের মনের যেটুকু ভাবনা খুব গুছিয়ে না হলেও ছোটখাটো আকারে অন্তত 2-4 জনের কাছে পৌঁছে দিতে পারি। তাতে আমাদের মনের ভার অন্তত কিছুটা কম, আর নতুন করে অন্য কিছু শুরু করার মতো উদ্যম আমরা পাই। আবারও নববর্ষের অনেক অনেক শুভকামনা আপনাদের সকলকে। ছোটদের আমার অনেক ভালোবাসা, বড়দেরকে আমার শ্রদ্ধা। ছোটদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে তোমরা অনেক বড় হও, ভালো মানুষ হও, মানুষ হওয়ার চেষ্টা করো সবার আগে। মেয়ে ছেলে, শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য যে কোনো পেশায়, ডাক্তার, যাই হও না কেন তোমরা, সবার আগে মানবিকতার বোধ যেন তোমাদের মধ্যে গড়ে ওঠে। মানুষ হিসেবে মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সবসময় পাশে থেকো। এই সমাজ আরো সুন্দর হোক। আজকে নববর্ষের দিনে কামনা করুন। আমি একটা গান করি না, হ্যাঁ শোনো, তুমি তো সুন্দর গাও, খুব সুন্দর গাও, বলে ওরকম কত সুন্দর শরীর চৌধুরী, গাইতেই পারি, আমার তো কোনো সুর নেই গলায়, কথা ভাবতেই পারি না, গায়ে অত দূরের কথা। একটু ভয় পাচ্ছি না থাকলে কি হবে, আমরা তো শুনি। এইসব সুর শুনলে যারা বসে আছে আরে স্যার বসুন, চা খেয়ে প্রথমে চা, তারপরে আমি এলাম এই তো গুরুপদের তো আসুন না এদিকে, একটু হারমোনিয়ামটা ধরুন। আমি একটা হ্যাঁ ঠিক আছে চলে আসি। গুরুপদ চা খেতে বসেছিলাম, গুরুপদের চা খাওয়া নষ্ট করে দিলাম। চাটা খেয়ে নিই, ঠিক আছে? শোনো, আমরা হচ্ছে নক্ষত্র, আমরা তো শেষকালে মানে টিম টিম করে জ্বলতে জ্বলতে বিশাল হ্যাঁ না কেন চলছে তো, কশিটা বলছে ভালো গান গায়, কশিটা গান গাইবে তো, গান শুনবো তো। ও যখন আমার স্টুডিওতে ঢোকে নিজ থেকে গান গাইতে গিয়ে শুরু করে। আরে যারা ব্যাগটা নামান কি আবার চলে যাবেন নাকি? ওই জন্য আগে থেকে গাড়িটাকে জলে ভাসিয়ে রেখে এসেছে। হয়ে গেছে, গুরুপদ হয়ে গেছে। তুমি কি করে যাবে? তুমি তো গাইবে। আমি এদিকে বসে হারমোনিয়ামটা ওখানে বসে গান করি। চলে এসো, আমরা সবাই যদি হও সুজন এক কাজ থেকে কুড়ি পঁচিশ পাশে চলে যেতে হবে। এটা
স্পর্শিকাকে অনেক ধন্যবাদ। সুযোগ দেওয়া হয়েছে। অনেক মানুষ আছে। স্পর্শিকা যে আহ্বান আমাদের জানালো, আরো মানবিক হওয়ার আহ্বান, আমরা যেন সেই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আগামী দিনগুলো কাটাই। সবার প্রতি আমরা আমাদের যেন স্নেহ স্নিগ্ধ দৃষ্টি থাকে, নিষ্ঠুর কুটিল দৃষ্টি না দিয়ে আমরা আজকের দিনে সবাই যেন এই শপথ গ্রহণ করতে পারি। অনেক কাজ পেলে স্পর্শিকা এসছে, সেই জন্য আমরা ধন্যবাদ জানাই। ওর নিজের খুব ইচ্ছে ছিল একবার বৈশাখী আড্ডায় আসবে, তো আমি ওকে আমন্ত্রণ জানিয়েছিলাম। ও যে সবকিছু ফেলে এসছে, সেজন্য আরেকবার ধন্যবাদ। আর গুরুপদকেও আমার ভীষণ মানে বলতে ইচ্ছে করছে যে একবারই ওর সাথে দেখা হয়েছে, আমি ডেকেছি, আর কিন্তু ফোন করিনি। ও নিজে আমাকে ফোন করে আজকে সকালে জিজ্ঞেস করছে, খুব ভালো লেগেছে এইটাই। মানে আড্ডা হবে এইরকমই, নিজের প্রাণ খোলা আড্ডা, যেখানে সবাই মিলিত হতে পারবে, কোনো বিভেদ না রেখে, পরস্পরের মধ্যে কোনো বাঁধন, একটা বাঁধনই থাকবে। ওই যে শঙ্খ ঘোষের কবিতার মতো, আয় আরো বেঁধে বেঁধে থাকে, সেই রকমই বাঁধন থাকবে। যাই হোক, আমি ওকে কি এখন ভূমি সুতা আমাদের নাচ দেখাবে, নৃত্য। গতবারেও ভূমি সুতা এসেছিল, খুব সুন্দর নাচে, কিন্তু এখন একটু লম্বা হয়ে গেছে। এবারে নাচতে লম্বা হয়ে গেছে। এবার একটা ঘটনা ঘটে গেছে, ওর নাচটা শেষও করবো। তাই খুব সুন্দর নেচেছে। নাচে
কত ছোট কিন্তু একটু ভয় করেনি না এবারে বলে দিই ঘটনাটা কি। ওই যে তুমি বললে যে বেঁধে বেঁধে থাকি, কাল রাত্রি তখন 10টা। তো আমি খেয়ালই করিনি যে এখানে প্রত্যেক বছর আমরা কি করে পুরসভার সাফাই কর্মীদের বলে দিই, ওরা পরিষ্কার করে দেয়। এবছর বইমেলার জন্য ভুলেই গেছি সব, একবার মনে হয়েছিল, তারপর আর মনে নেই। রাত্রি তখন 10:15 এই সময় একজনকে ফোন করছে, অলোকদা, আমাদের যে পুরসভার যে সুপারভাইজার, এবারে পুরস্কার পেয়েছে। তো বললো শ্যামলদা এবারে কি হবে না? আমি বললাম হ্যাঁ হবে তো। বললো তাহলে তো কিছু বলেননি, আমি তো ফোন করলাম যে ইনচার্জ আছে পুরসভা, ও বললো আমাকে তো কিছু বলেনি। তো ও তারপরে দায়িত্ব নিয়ে কিন্তু সকালবেলা রাত্রিবেলা বললো ঠিক আছে আমি বলে দিচ্ছি ওদেরকে, রাত্রিবেলা ফোন করে সকালবেলা পরিষ্কার করে রেখেছে। সকাল থেকে সবার ফোন করেছে। না পরিষ্কার করেনি, আমি এসে দেখলাম যে তখন কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।